হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, ক্লাস 11-এ পড়ো, তাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আজকে আমরা ডিসকাস করব, রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ। এটা আমাদের ক্লাস 11-এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকের ক্লাসটা কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য, যারা তোমরা একাদশ শ্রেণীতে বাংলা মিডিয়ামে পড়ো তাদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা আছো তোমরা। তাহলে আজকে প্রথমেই আমরা আহ অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। কেন? কারণ এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই না হরমোন খরিত হয়, যে হরমোন আজকে আমাদের চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? আমাদের দেহের কোষপুঞ্জ নিয়ে তৈরি এরকম গ্রন্থি আছে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি মূলত নালীবিহীন। মানে এদের মধ্যে দিয়ে যে সিক্রেশন হবে সেটা কোনো পাইপের মাধ্যম দিয়ে ট্রান্সপোর্ট হবে না, এটা রক্তের মাধ্যম দিয়েই এক জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সপোর্ট হবে। এদের যে খরিত তরল বা হরমোন ভৌত প্রক্রিয়ায় সরাসরি রক্তে মিশ্রিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। আমাদের দেহে এরকম অনেক অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলে ইংলিশে, যেটা পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইমাস বা পিনাইল বডি। এই নামগুলো প্রত্যেকটা ভালো করে মনে রাখো। তাহলে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইমাস এবং পিনাইল বডি, এতগুলো নাম তোমাদের মনে রাখতে হলো, তাই তো? এগুলো প্রত্যেকটা ক্লিয়ার, ভালো করে মনে রাখবে কিন্তু। এবার আমরা কি দেখব? আমাদের আহ, এই যে তোমার কিছু বৈশিষ্ট্য দেখি আমরা। হ্যাঁ, এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার নিঃসৃত যে হরমোন, তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আজকে প্রথমে সুসংবদ্ধ কোষপুঞ্জ নিয়ে গঠিত, পশ্চাৎ পিটুইটারি ছাড়া সবগুলোই মানে এন্ডোক্রাইন অন্তঃক্ষরা গ্রন্থি একটা কোষপুঞ্জ নিয়ে তৈরি এগুলো। হ্যাঁ, আর কি? এরা নালীবিহীন এবং নিঃসৃত তরল ভৌত প্রক্রিয়ায় রক্তে মিশ্রিত হয়, এবং তারা রক্তের মাধ্যমেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। কোষঝিল্লি ও রক্তবাহের প্রাচীর পাতলা হওয়ার জন্যই এবার এরা কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় খুব ইজিলি মুভ অন করতে পারে। এবং তার জন্যই ওরা কি করে, একটা পার্টিকুলার কোনো কোষ, যেটা ওর টার্গেট অর্গ্যান বা টার্গেট কোষ বলতে পারো, সেখানে গিয়ে ওরা অ্যাটাচমেন্ট হওয়ার সুযোগ পায়। আর একটি হচ্ছে, কোনো কোনো গ্রন্থির স্থায়িত্বকাল সাময়িক হয়। যেমন থাইমাস বলে একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা মানে যত আমাদের বয়স বৃদ্ধি হতে থাকে না, তত ওই গ্রন্থির বলতে পারো ডিজেনারেট করে, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। থাইমাস গ্রন্থি আমাদের প্রোটেকশন দেয়, এই জন্য দেখবে বয়সকালে একটু প্রোটেকশন ব্যাপারটা কমে যায়। আর দেখো গ্রন্থির প্রকারভেদ। আমরা এবার আমাদের বডির মধ্যে যত গ্রন্থি আছে সেগুলোকে মূলত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, বি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আমি অন্তঃক্ষরা গ্রন্থি আগেই বললাম, এরা হচ্ছে নালীবিহীন, যেমন থাইরয়েড বা পিটুইটারি দুটো এক্সাম্পল বলা হয়েছে। বহিঃক্ষরা গ্রন্থি যেগুলো নালীযুক্ত, অর্থাৎ এর মধ্যে দিয়ে খরিত যে উৎসেচক, সেটা এক জায়গা থেকে আর একটা জায়গায় একটা নালী বা পাইপের মাধ্যমে স্থানান্তরিত হয়, রক্তের মাধ্যমে মিশ্রিত অবস্থায় নয়। যেমন লালাগ্রন্থি বা ঘর্মগ্রন্থির উদাহরণ। মিশ্রগ্রন্থি কাকে বলে? যখন উভয় গ্রন্থি কোষই আমরা এর মধ্যে দেখতে পাই। যেমন আমাদের অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস, এটা একটা উদাহরণ মিশ্রগ্রন্থির। কারণ এর মধ্যে তুমি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই গ্রন্থির, হ্যাঁ, অংশই এর মধ্যে দেখতে পাবে। আর দেখো, তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে বস্তুটি খরিত হয় তার নাম হচ্ছে হরমোন। তাহলে হরমোন কি জিনিস? যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় তাকেই আমরা হরমোন বলছি। এরা দেহ তরলের মাধ্যমে এরা এক জায়গা থেকে আর একটা জায়গায় বাহিত হয়। আর উৎপত্তিস্থল থেকে দূরে সীমিত বা বিস্তৃত অঞ্চলের কাজকে এরা নিয়ন্ত্রিত করতে পারে। মানে যেখান থেকে ওরা খরিত হচ্ছে, ওদের সব সময় যে সেখানেই কাজ করতে হবে তা নয়। এরা অনেক দূরবর্তী জায়গাতেও, পিটুইটারি গ্রন্থি আমাদের ব্রেনের এই সেল টার্সিকা এই ক্যাভিটির মধ্যে আছে। ও আমাদের গোনার্স কোথায় আছে ভাবো, কত নিচে, টেস্টিস বা ওভারি বা ডিম্বাশয় যেটা বলছি, তাদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। মানে সীমিত বা বিস্তৃত দুটো অঞ্চলের কার্যকারিতাকে ও নিয়ন্ত্রণ করতে পারে। আর এই হরমোন আবার বিভিন্ন প্রকৃতির হয়।
তাদের কোয়ালিটি ওয়াইজ মানে তাদের রাসায়নিক প্রকৃতি ওয়াইজ কিছু আছে পলিপেপটাইড হরমোন, কিছু সংযুক্ত প্রোটিন হরমোন, অ্যামাইনো হরমোন, স্টেরয়েড হরমোন, ফ্যাটি অ্যাসিড, লব্ধ হরমোন। এবার এদের সঙ্গে তোমাকে যদি বলা হয় হরমোনের শ্রেণীবিন্যাস করো, তাহলে তুমি এরম ভাবে লিখবে, তার সঙ্গে সঙ্গে উদাহরণ দেবে। পলিপেপটাইড হরমোনের মধ্যে ইনসুলিন, সোমাট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আসে। সংযুক্ত প্রোটিন হরমোন টিসিএইচ, এফএসএইচ আর এলএইচ বা লিউটোনাইজিং হরমোন, ফলিকেল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উদাহরণের মধ্যে আসবে। অ্যামাইনো গ্রুপ আছে এর মধ্যে, তাই এগুলোকে অ্যামাইনো হরমোন বলে। থাইরয়েড হরমোন, যেমন থেকে থাইরক্সিনের একটা উদাহরণ। স্টেরয়েড হরমোন যেগুলো লিপিডস দিয়ে তৈরি, যেমন টেস্টোস্টেরল, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এর মধ্যে পড়ে। ফ্যাটি অ্যাসিড লব্ধ হরমোন মানে যেগুলো ফ্যাটি অ্যাসিডকে তোমাকে ডেরিভেটিভস মানে ফ্যাটি অ্যাসিডকে একটু বিক্রিয়াভাবে তারা একটু তাদের গঠন পরিবর্তিত এই হরমোনগুলো তৈরি হয়। তাই এটাকে প্রোস্টোগ্ল্যান্ডিনিন একটা এক্সাম্পল উদাহরণ মনে রেখো। আর দেখো এই বৈশিষ্ট্য কি, এই যে হরমোনসগুলো যে খরিত হয় জটিল জৈব যৌগ এইগুলো, যা নির্দিষ্ট কোষ বা কোষপুঞ্জ থেকে খরিত হয়, যেটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলছি, তাই না? আর এটা ধীর গতিতে কাজ করে। যে গ্রন্থি থেকে উৎপন্ন হয় সেই স্থানে জমা থাকে, যেমন পিটুইটারি গ্রন্থির মধ্যে থেকে ওখানে খরিত হলো, ওখানে সঞ্চিত থাকলো, আবার দূরবর্তী কোনো স্থানে তার কার্যকারিতা দেখালো। জীবদের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপের মধ্যে সমন্বয় সাধন করা এই হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে হরমোনের বৈশিষ্ট্য বললে আমরা এই কটা পয়েন্ট শুধুমাত্র মনে রাখবো। তোমরা কিন্তু এই যে ক্লাসটা করছো, এই ক্লাসটা শুধুমাত্র শুনলে হবে না। এই ক্লাসটাকে আফটার একবার পুরোটাকে দেখবার পর তোমাকে পজ করে করে এটাকে খাতায় নোট করে নিতে হবে। তারপর তোমার টেক্সট বইটা তোমাকে পড়তে হবে। তারপর আমি পড়াবার সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনগুলোকে তোমায় খাতায় লিখে নিয়ে লিখতে হবে। লিখে আমাকে দিয়ে একবার চেক করিয়ে নাও তুমি কতখানি সুন্দরভাবে লিখছো। এটার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ করে তোমার অ্যান্সার শিটটা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9804265101। রাইট? এইভাবে আমাদের পড়াশোনা করবার পদ্ধতি এটা। তাহলে এবার মানুষের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির আমরা অবস্থান দেখব। হাইপোথ্যালামাস কোথায় আছে? গুরু মস্তিষ্কের থ্যালামাসের নিচে আছে। আর পিনাইল গ্রন্থি মস্তিষ্কের যে কর্পাস কলোসামের পেছনে অবস্থিত। আর আমাদের পিটুইটারি গ্রন্থি এই যে মস্তিষ্কের যে তৃতীয় নিলয়ের যে তলদেশ সেখানে আছে এটি। আর দেখো থাইমাস গ্রন্থি থাইরয়েড গ্রন্থির নিচে এবং শ্বাসনালীর সামনে অবস্থিত থাইমাস গ্রন্থি। আর থাইরয়েড গ্রন্থি কোথায় আছে? শ্বাসনালীর দ্বিতীয় থেকে চতুর্থ যে তরুণাস্থি বলয়ের দুই পাশে অবস্থান করছে এটা। প্যারাথাইরয়েড গ্রন্থি কোথায় আছে? থাইরয়েড গ্রন্থির যে পেছন যে প্রতিটা লোব মানে থাইরয়েড গ্রন্থি এরকম ভাবো এর পেছন দিকে অবস্থান করছে দুটো দুটো করে চারটে, মানে চারটে এরকম প্যারাথাইরয়েড গ্রন্থি আছে। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের উদর গহ্বরে প্রতিটি বৃক্ষের উপরের মেরুতে অবস্থান করছে। তাহলে এই বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর তোমাকে কি জানালাম? অবস্থান একটু জানিয়ে দিলাম। এবার অগ্ন্যাশয় গ্রন্থি কি আছে, কোথায় আছে? এটা আমাদের পাকস্থলীর নিচে ডিওডেনামের সি অক্ষরের লুপের অন্তর্বর্তী স্থানে এটা অবস্থিত। শুক্রাণু থলির মধ্যে অবস্থিত। ডিম্বাশয় স্ত্রীলোকের দেহের শ্রেণীগহ্বরের দুই পাশে অবস্থিত। এই হচ্ছে ডিম্বাশয়ের অবস্থান। এবার আমি তোমাকে যেটা পড়াতে থাকবো সেটা হচ্ছে, চলো এবার আমরা চলে আসি পরের পার্টটা। তাহলে আমাদের এখানে কিন্তু ক্লাসে নোট করতে হবে ভালো করে। তাহলে এতখানি পার্ট তো বলে তো, তাহলে এতখানি পার্ট হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্টে তোমাকে বোঝাবো। চলো এবার সেকেন্ড পার্টটায় চলে আসি আমরা। তাহলে আমরা পড়ছি রাসায়নিক সমন্বয় আর নিয়ন্ত্রণ, তাই তো? এবার আমরা আমাদের বিভিন্ন হরমোনগুলোকে নিয়ে কথা বলবো। প্রথম বলছি আমি ট্রপিক হরমোনের কথা। এরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, কিন্তু এদেরকে আমরা ট্রপিক হরমোন এরকম নাম দিলাম কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ আছে। এরা গ্রন্থির বৃদ্ধি এবং হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে। মানে এটা যে গ্রন্থি থেকে স্বীকৃত হচ্ছে মানে সিক্রেশন হচ্ছে, ক্ষরিত হচ্ছে, সেটা
ক্ষরিত হয়ে অন্য গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য এটাকে আমরা ট্রপিক হরমোন বলি। যেমন টিসিএইচ, এসটিএইচ সোমাট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিসিএইচ, সবগুলো ফুল টিএইচ। গোনাডোট্রপিক হরমোন আবার দুটো প্রকারের আছে, এফএসএইচ ফলিকেল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লিউটোনাইজিং হরমোন বা এলএইচ। এছাড়া লিওট্রপিক হরমোন এলএইচ এরা আছে। তাহলে এই হরমোনগুলোর কথা আমরা একটা একটা করে তোমাকে এবার একটু ডিটেলসে বোঝাবো। প্রথমে সোমাট্রপিক হরমোন। এই হরমোনটা কেমন, কি ধরনের নেচার? প্রোটিন জাতীয় হরমোন, যেটা অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং দেহকোষ তথা সমগ্র দেহের বৃদ্ধি ঘটাতে এই সোমাট্রপিক হরমোন সহায়তা করে। কি কাজ জানো এই সোমাট্রপিক হরমোনের? একদম অস্থির বৃদ্ধি ঘটানো, দেহের পেশিকলা, যকৃৎ, বৃক্ক ইত্যাদি দেহভঙ্গের বৃদ্ধিতে অংশগ্রহণ করে, সেজন্য না বৃদ্ধি সহায়ক হরমোন বলছে এটাকে। আর একটা জিনিস দেখো, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতেও সহায়তা করে এটি। বোঝা গেছে? এরপরে দেখো আমরা টিসিএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আগেও বলেছি তোমাকে ফুল ফর্ম মনে রাখতে হবে। জলে দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন জাতীয় এটা একটা হরমোন। অগ্রপিটুইটারির পাশ ডিস্টালিস থেকে এরা ক্ষরিত হয়। এর কাজ কি? এরা থাইরয়েড গ্রন্থির ওপর প্রভাব বিস্তার করে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নাম থেকে তুমি বুঝতে পারছো তো একটা জিনিস, বেশি ক্ষরণ হলে এখানে দেখবে গলগণ্ড রোগ হয়, তখন ওই থাইরয়েড গ্রন্থিরটাই ফুলে যায়। কি রোগ হয়? সিম্পল গয়টার বা গলগণ্ড রোগ। এবার অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ, এরা পলিপেপটাইড জাতীয় হরমোন। ঠিক এইভাবে মনে রাখবে, সব কোশ্চেন তুমি লিখতে পারবে পরীক্ষার খাতায়। সোজা লাগছে তো? বায়োলজিটা সত্য নয় তো? হ্যাঁ, কোনো জায়গায় ডাউট নেই তো? ক্লিয়ার তো এটা? অগ্রপিটুইটারির পাস ডিস্টালিস থেকে এটা নিঃসৃত হয়। কাজ কি? অ্যাড্রিনাল কর্টেক্সের বৃদ্ধি ঘটানো, নামটার মধ্যে জড়িত আছে দেখো, অ্যাড্রিনো কর্টিকোটপিক হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্সের যে হরমোন তার ক্ষরণ করাকে নিয়ন্ত্রিত করে, হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রিত করে। এরপর আসবো আমরা গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, যারা গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন পিটুইটারির পাস ডিস্টালিস নামক অংশ থেকে নিঃসৃত হয় এবং গোনাডের উপর এর প্রভাব বিস্তার করে। গোনাড মানে ওই সেক্সুয়াল অর্গান, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কথা বলছি আমি। এফএসএইচ, এই হরমোনটা শুধুমাত্র স্ত্রীলোক নয়, পুরুষদের মধ্যে ক্ষরিত হয়। তাহলে কি প্রভেদটা কি? এরা দেখো স্ত্রীলোকদের ক্ষেত্রে ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে ডিম্বথলি কে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত করে। গ্রাফিয়ান ফলিকেলের মধ্যেই একটা এগ বা ওভাম সেটা পরিণত হয়, সেটা তৈরি হয় বলতে পারো। আর গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণীয় সহায়তা করে এই তোমার এফএসএইচ হরমোন স্ত্রীলোকদের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে এই হরমোনটা কি সহায়তা করে? এটা সেমনিফোরাস টিউবেলস এর বৃদ্ধি ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে, মানে শুক্রাণু তৈরি স্পারমেটোজেনেসিসে সহায়তা করে এটি। আর একটা হরমোন যেটাকে আমি এলএইচ বলছিলাম, লিউটোনাইজিং হরমোন, এটা স্ত্রীলোকদের ক্ষেত্রে কি কাজ করে? এইগুলো কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এফএসএইচ এর কাজ লেখো, এলএইচ এর কাজ লেখো। এই যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো তোমাকে একটু খাতায় নোট করে আমাকে পাঠাতে হবে। রাইট? খাতায় তুমি তোমার বইটাও একটু কনসাল্ট করবে, যে টেক্সট বই পড়ার অভ্যেস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের রাখা উচিত। তোমাকে যে আমরা নোটসগুলো দেখে ফলো করে পড়াচ্ছি, এটা তোমার সুবিধার জন্য, তোমাকে বোঝাবার জন্য, কিন্তু নিজেকে একটু স্টাডি করতে হয়। তার জন্য টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই, এটা একটা মনে রাখবে সবাই। তাহলে লিউটোনাইজিং হরমোন স্ত্রীলোকদের ক্ষেত্রে কি কাজ করে? এফএসএইচ এর সাহায্যেই এলএইচ গ্রাফিয়ান ফলকে বিদীর্ণ করে পরডিম্বাণু নিঃসরণ ঘটায়, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল বলি না, তার 14তম দিনে এই ঘটনাটা ঘটে। আর কি ডিম্বাশয়ে কর্পাস লুটিয়ামের বৃদ্ধিতে এবং স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে এই এলএইচ। এছাড়া প্রোজেস্টেরন হরমোন ক্ষরণেও সহায়তা করে এটি। আর পুরুষদের ক্ষেত্রে এলএইচ হরমোন কি সহায়তা করে? এটা এলএইচ বা আইসিএসএইচ এর প্রভাবে শুক্রাশয়ের লেডিকের অন্তর্কোষ বলে একটা কোষ আছে, সেখান থেকে টেস্টোস্টেরন নামে হরমোন নিঃসৃত হতে সহায়তা করে। টেস্টোস্টেরন তোমরা জানো একটা পুরুষদের একটা খুব গুরুত্বপূর্ণ সেক্সুয়াল হরমোন। আর তোমার লিওট্রপিক হরমোন, এবার এর সম্পর্কে জানি। এটা একটা প্রোটিন জাতীয় হরমোন, পিটুইটারির পাস ডিস্টালিস থেকে ক্ষরিত হয়। এটা কি কাজ করে? এরা গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্তনগ্রন্থির পূর্ণ বিকাশে সহায়তা করে এবং প্রসবের পর মাতৃস্তন থেকে দুধের ক্ষরণে সহায়তা করে এই লিওট্রপিক হরমোন। রাইট? এইগুলো একটু মনে রাখতে হবে এইভাবে। তাহলে আমরা একটুখানি বৈশিষ্ট্য আর তার কাজ, সেই দুটো জিনিস জানলাম এই প্রত্যেকটা ট্রপিক হরমোন সম্পর্কে।
এগুলো সবই অ্যান্টেরিয়ার পিটুইটারি, অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। পশ্চাৎ পিটুইটারি থেকে দেখলে কি খরিত হচ্ছে? পিটুইটারির গ্রন্থির এটা একটা স্নায়ুজ অংশ, মানে নিউরনের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে এখানে। ভ্রূণ অবস্থায় মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় এই পশ্চাৎ পিটুইটারি। এর দুইটি অংশ, পার্টস নার্ভোসা, এটা একটু কম্পারেটিভলি বৃহৎ অংশ, আর একটা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম, দণ্ডের মতো একটা অংশ বলতে পারো, যেটা অগ্র পিটুইটারির সঙ্গে পার্টস নার্ভোসাকে যেটা যুক্ত করেছে, তার নাম ইনফ্যান্ডিবুলাম। এবার এখান থেকে কি কি হরমোন, আর এখান থেকে যে হরমোনগুলো খরিত হয় সেটা নিউরো হরমোন। তাহলে সাধারণ হরমোনের থেকে নিউরো হরমোনের ডিফারেন্সটা কোথায়, তাহলে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় সাধারণ হরমোনগুলো। নিউরো হরমোনগুলো নিউরো সিক্রেটারি কোষ নামে এক স্নায়ু কোষ থেকে খরিত হয়। সরাসরি এরা রক্তে যায়, এরা পিটুইটারিতে সাময়িকভাবে সঞ্চিত থাকে, তারপর তারা প্রবাহিত হয় রক্তের মাধ্যমে। উদাহরণটা মনে রেখো, সাধারণ হরমোনের এক্সাম্পল তো অনেক কিছু তুমি জানো, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, এত কিছু হতে পারে। আর ভেসোপ্রেসিন বা অক্সিটোসিনের মতো হরমোনগুলো, সেগুলো কার এক্সাম্পল? নিউরো হরমোন। মানে এখান থেকে তোমাকে যদি আমি কোশ্চেন দিই নিউরো হরমোন বলতে কি বোঝো, উদাহরণ দাও, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটাও তুমি কিন্তু লিখতে পারবে। নেক্সট দেখো, তাহলে এবার পশ্চাৎ পিটুইটারি থেকে তাহলে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার নাম, একটা হচ্ছে ভেসোপ্রেসিন, তার অপর আর একটা নাম হচ্ছে অ্যান্টিডাইরেটিক হরমোন বা এডিএইচ। এছাড়া আর একটা হরমোনও খরিত হয়, তার নাম অক্সিটোসিন। এবার আমরা এদের এই হরমোনগুলো সম্পর্কে একটু ডিটেলসে নিই, যেটা আমাদের একাদশ শ্রেণীতে আছে। ভেসোপ্রেসিন এটা একটা তোমার একটা স্পেশাল টাইপের মাছ থেকে উৎপন্ন হয়। আর পশ্চাৎ পিটুইটারিতে ওটা সঞ্চিত হয়, এখানটা ইম্পর্টেন্ট, এখানে ওরা সঞ্চিত হয়, উৎপন্ন কিন্তু হাইপোথ্যালামাস। এরা রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়। এদের মেন কাজটা কি? এরা বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃশোষণ করে নেয়। জলটা তাহলে আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে অধিক পরিমাণে নির্গত হতে পারে না এই এডিএইচ হরমোনের জন্য। এর উৎস তাহলে আমরা কি দেখলাম, হাইপোথ্যালামাসের আলটিমেটলি তোমার একটা নির্দিষ্ট প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে অবস্থিত নিউরো সিক্রেটারি কোষ থেকে। তুমি শুধুমাত্র মনে রাখতে পারো এটা হাইপোথ্যালামাসের মধ্যে অবস্থিত নিউরো সিক্রেটারি কোষ থেকে এটা খরিত হয়। তাহলে কাজটা তো ভেরি ইম্পর্টেন্ট, সেটা আলাদাভাবে আরেকবার বলছি শোনো। বৃক্ক নালিকা থেকে জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রের পরিমাণকে নিয়ন্ত্রিত করে, আর রক্তবাহকে সংকুচিত করে রক্তের চাপকে বাড়াতে সহায়তা করে। এই দুটো কাজ এডিএইচ করে। এই দুটো কাজ লিখবে, 2 মার্কসের জন্য সাফিসিয়েন্ট, ফুল মার্কস পেয়ে যাবে। এবার অক্সিটোসিন, এরাও একটা নিউরো হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় পশ্চাৎ পিটুইটারি। এরা জরা আমাদের যে ফিমেল বডিতে ইউটেরাস, হ্যাঁ, সেই জরায়ু এবং স্তনগ্রন্থির উপর এরা ক্রিয়া করে। এদের উৎস তাহলে নিউরো সিক্রেটারি কোষ থেকে উৎপন্ন হয় এরা, বুঝতেই পারলে তুমি। তাহলে এদের কাজ স্তনগ্রন্থির দিকে সংকুচিত করা এবং গর্ভাবস্থায় জরায়ুকে সংকুচিত করা, যেটা একটা নর্মাল ডেলিভারি বা বেবি ডেলিভারি হতে খুব গুরুত্বপূর্ণ হরমোন। এটা একটা, এটা একটু মনে রাখবে। তাহলে হয়ে গেল। এবার আমরা পিটুইটারি গ্রন্থির পর এবার আমরা একটু থাইরয়েড গ্রন্থি নিয়ে পড়ব। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, টেট্রাআইডোথাইরোনিন জাতীয় হরমোন খরিত হয়। এই থাইরয়েড গ্রন্থি একটা বলতে পারো এই হরমোনগুলোর উৎস, যেটা আমরা থাইরক্সিন, টেট্রাআইডোথাইরোনিন বলি আমরা, এগুলো ঘনকাকার একটা আবরণী কলা বিশেষ, তার মডিফিকেশন বলতে পারো। তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন, এদের কাজটা কি? এরা আমাদের বিএমআর এর বৃদ্ধি, দেহ বৃদ্ধি, যৌন বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধিতে সহায়তা করে। এবং কার্বোহাইড্রেট, প্রোটিন দেহে না ব্যাঙাচি থেকে যে ব্যাঙে রূপান্তরিত হয় সেটা কিন্তু এই থাইরক্সিন হরমোনের জন্যই সংগঠিত হয়। তাহলে থাইরক্সিন ছাড়া আরেকটি হরমোনও থাইরয়েড গ্রন্থি থেকে সিক্রিট হয়, যেটা হচ্ছে ক্যালসিটোনিন, যেটা তোমার স্যারাফ্যালিকুলার কোষ থেকে খরিত হয়। এর মেন কাজ নামের মধ্যে লুকিয়ে আছে, যারা রক্তে ক্যালসিয়াম পরিমাণকে কমাতে সহায়তা করে। রাইট, কমাতে, বৃদ্ধিতে নয় কিন্তু। এরপর আমরা প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে একটু পড়ি চলো। থাইরয়েড গ্রন্থির লোবের পেছনের দিকে উপরিতলে অবস্থিত নিচুভাবে লেগে থাকে এই প্যারাথাইরয়েড গ্রন্থি, চারটে। তো একটা হচ্ছে প্রধান কোষ এবং অক্সিফিল কোষ। এরা প্যারাথাইরয়েড গ্রন্থির যে কোষপুঞ্জ নিয়ে গঠিত, আমি তাদের মধ্যে দুটো কোষের উপস্থিতি বললাম। তাহলে এখান থেকে যে হরমোনটা খরিত হয় সেটি হচ্ছে প্যারোথ হরমোন। তাহলে প্যারাথর্মোন কোথা থেকে খরিত হয়? প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে। কাজ কি? রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়াতে সহায়তা করে। ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাককে নিয়ন্ত্রিত করে এই প্যারাথর্মোন। এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্যারাথর্মোনের কাজ তোমাদের কোশ্চেন দেওয়া যেতে পারে। এবার আমরা সেই মিশ্র গ্রন্থি অগ্নাশয় গ্রন্থির কথা বলবো। পাকস্থলীর নিচে এবং ডিওডেনাম বলে যে অংশটা আছে, তার ওই মধ্যবর্তী অঞ্চলে এই অগ্নাশয় গ্রন্থিতে আছে। এরা অনিয়ত পরিধি বিশিষ্ট লম্বাকৃতি একটা মিশ্র গ্রন্থি।
ওই অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই গ্রন্থির সংমিশ্রণ আছে বলে যে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। পাচক রস এবং হরমোন দুটোই নিঃসৃত করে। এটাকে কোনটা? মিশ্র গ্রন্থির জন্য উভয়, দাঁড়াও একটুখানি, এরা উভয়ধর্মী কোষের বা গ্রন্থির সংমিশ্রণ থাকবার জন্য অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলছি। এটা কোশ্চেন হতে পারে। আর একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে এদের মধ্যে যে কোষপুঞ্জটা আছে না, তার একটা নাম আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি কোষ। এবং বহিঃক্ষরার জন্য গ্রন্থিগুলির সমন্বয়ে গঠিত। কিন্তু আমাদের আজকের মেন গুরুত্বপূর্ণ পার্ট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখান থেকে আমাদের হরমোন খরিত হয়। দৈর্ঘ্য 12 থেকে 15 আর ওজনটা প্রায় 85 গ্রামের মতো। আর দেখো এই যে নির্দিষ্ট কোষপুঞ্জ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্ন্যাশয় গ্রন্থির গ্রন্থিগুলির মধ্যবর্তী স্থানে একত্রিত হয়ে এই কোষপুঞ্জগুলো থাকে, রাইট? এগুলো কি করে, ছোট ছোট দ্বীপের মতো কোষপুঞ্জ গঠন করে। এখান থেকে যে হরমোন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এই হরমোনগুলো। ইনসুলিনের কার্য তোমাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা স্পেশাল কোষ থেকে খরিত হয়, সেটাকে আমরা বিটা কোষ বলি। কি কাজ করে ইনসুলিনের কাজ, কিন্তু তোমাকে স্টার্ট দেয়া ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমায় খাতায় লিখে আমায় দেখাতে হবে। কোষে গ্লুকোজের জারণকে বাড়ায়, যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেনের সঞ্চয়কে বাড়াতে সহায়তা করে। মানে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ ও কখনোই বেশি হতে দেয় না। হয় গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে ঢুকিয়ে দেয়, আদারওয়াইজ ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চিত করে নেয়। গ্লুকাগন যেটা ল্যাঙ্গারহ্যান্সের তোমার এ কোষ থেকে তৈরি হয়, এরা রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়াতে সহায়তা করে। তাহলে উল্টো ফাংশন না ইনসুলিন আর গ্লুকাগনের মধ্যে অনেকটা। তাই দেখলাম তো আমরা। এছাড়া সোমাটোস্ট্যাটিন, যেটা অগ্ন্যাশয় ডেল্টা কোষ থেকে বা ডি কোষ থেকে, চোখে রেটিনা থেকেও এই পার্টটা খরিত হয়। মেনলি তোমার ডেল্টা কোষের কথা তোমরা মনে রাখবে বিশেষ করে। এরা কি করে, ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণে বাধা দেয়। দেহের বৃদ্ধি রোধকারী হরমোন হিসাবে এরা কাজ করে। মানে এরা একটা কন্ট্রোলিং পয়েন্ট বলতে পারো, যাতে হরমোন বেশি খরিত না হয় সেই দিকটা কন্ট্রোল করে সোমাটোস্ট্যাটিন। এটা মনে রাখবে। এবার আমরা পরবর্তী যে গ্রন্থির কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি আর একটা, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তাকে বলে এপিনেফ্রিন। এটা কোথা থেকে? অ্যাড্রিনাল গ্রন্থির মধ্যে দুটো অংশ আছে, অ্যাড্রিনালের মেডুলা আর কর্টেক্স। অ্যাড্রিনাল বা এপিনেফ্রিন অ্যাড্রিনাল মেডুলা অংশ থেকে খরিত হয়। এটা আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাড্রিনালিন হরমোনের কাজ লেখো। কি? এরা হৃদস্পন্দন, রক্তচাপ বা শ্বাসক্রিয়াকে বাড়াতে সহায়তা করে, রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সহায়তা করে। এছাড়া অ্যাড্রিনাল মেডুলা অঞ্চল থেকে আর একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। এটার কাজ কি? এর কাজ হচ্ছে দেহের সাধারণত উপধমনীকে সংকুচিত করে রক্তের চাপকে বাড়াতে সহায়তা করে এটি। এরপর আমরা যৌন হরমোনের কথা বলবো। যৌন হরমোন এগুলো কিন্তু গোনাডস থেকে খরিত হচ্ছে না, এগুলো তোমার আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকেই খরিত হচ্ছে। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন বলে এদেরকে। হ্যাঁ, এটা দেখো অ্যাড্রিনালের যে কর্টেক্স অঞ্চল সেখান থেকে। এছাড়া শুক্রাশয়ের মধ্যে লেডিকের অন্তর্কোষ আছে, সেখান থেকেও অ্যান্ড্রোজেন খরিত হয়, যেটাকে তুমি টেস্টোস্টেরন বলছো, রাইট? তাহলে এরা কি কাজ করে? বয়ঃসন্ধিকালে এর যৌনাঙ্গের বৃদ্ধি এবং যৌনাঙ্গের যে বিকাশ, হ্যাঁ মানে যেগুলো আমাদের পেনিস বা বিভিন্ন যে অংশগুলো, তার বিকাশে সহায়তা করে এই অ্যান্ড্রোজেন। ইস্ট্রোজেন হরমোনটা, এটা কোথায় 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 খরিত হয়? একটা গ্রাফিয়ান ফলিকেল থেকে খরিত হতে পারে, প্লাসেন্টা থেকেও খরিত হতে পারে, আর এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চল থেকেও এটা খরিত হতে পারে। তাহলে এই ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন কালের সময় যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন লক্ষণগুলো, সেইগুলো বৃদ্ধিতে সহায়তা করে এই ইস্ট্রোজেন। তাহলে প্রোজেস্টেরন হরমোন, তাহলে এটা কোথা থেকে খরিত হয়? এটা তোমার ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত কর্পাস লুটিয়াম থেকে। এছাড়া প্লাসেন্টা বা অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও সামান্য পরিমাণ হলেও খরিত হয়। এর কাজ কি? রজত চক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেলকে নিয়ন্ত্রণ করা, গর্ভাবস্থাকে বজায় রাখা এবং স্তনগ্রন্থির বৃদ্ধিতে সহায়তা করা। তাহলে প্রোজেস্টেরনের উৎস বললে কতগুলো উৎস হলো দেখো, এবং কাজটাও ঠিক এইভাবে মনে রাখতে হবে। এবার আমরা পরবর্তী 3 নম্বর পার্টে আজকে পড়ব। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম তোমার ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হচ্ছে তো? আর এবার আমি কিছু রোগ সম্পর্কে পড়বো। এই হরমোন না নির্দিষ্ট অনুপাতেই খরিত হতে হবে, নির্দিষ্ট অ্যামাউন্টে। কম খরিত হলেও প্রবলেম, বেশি খরিত হলেও প্রবলেম, সেইগুলোকে নিয়েই আজকের এখনকার বিষয়বস্তু। চলো এবার আমি পরের পার্টটায় আবার চলে আসি।
তাহলে হরমোনগুলো কিভাবে ক্রিয়া করে, সেই ক্রিয়া পদ্ধতিটা এবার আমি তোমাকে একটু বোঝাতে চাইছি। প্রথম হচ্ছে কোষ ঝিল্লির ভেদ্যতার উপর ক্রিয়া। কোষ ঝিল্লি মানে কোষ পর্দা বলছি, তার ভেদ্যতার উপর কিভাবে হরমোনগুলো ক্রিয়া করে দেখো। কোনো কোনো হরমোন একটা টার্গেট কোষের ঝিল্লির ভেদ্যতা বাড়িয়ে কাজ সম্পন্ন করে। ইনসুলিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডের জন্য কোষ ঝিল্লির ভেদ্যতা বাড়ায়। মানে এরা কোষ পর্দা ভেদ করে কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। কোষ পর্দার মধ্যেই মনে করো এটা একটা কোষ, তার মধ্যে একটা কোষ পর্দা, এখানে গিয়ে হরমোনটা এইভাবে অ্যাটাচমেন্ট হয়, গিয়ে এদের মনে করো ভেদ্যতা বাড়িয়ে এরা কাজ করে। আর একটা হচ্ছে কোষীয় সাইক্লিক এর ক্রিয়া। ব্যাপারটা কি ভালো করে বোঝো। প্রোটিন, পলিপেপটাইড জাতীয় হরমোন মানে ম্যাক্সিমাম হরমোনগুলোই টার্গেট কোষের ঝিল্লিতে অবস্থিত গ্রাহক বলছিলাম, এই যে গ্রাহক, এর সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়ে কি হয়, যৌগ তৈরি করে, যেটা একটা কোষের তোমার কাজকে নিয়ন্ত্রিত করতে সহায়তা করে। এইভাবে এরা কাজ করে। এরা কোষের ভেতরে প্রবেশ করতে এরাও কিন্তু পারে না। আর একটা আছে জিন ঘটিত ক্রিয়া। এরা টার্গেট কোষের নিউক্লিয়াসের মধ্যে গিয়ে জিনকে প্রভাবিত করে। মানে এরা একটা কোষের কোষ পর্দা আছে না, কোষ পর্দা ভেদ করে, কোষ পর্দা ভেদ করে ভেতরে চলে যায়। নিউক্লিয়ার যে পর্দা আছে, নিউক্লিয় পর্দা, সেটাও ভেদ করে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে তার সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে যে কি প্রোটিন তৈরি হবে সেইগুলোকে ওরা নিয়ন্ত্রণ করে। স্টেরয়েড জাতীয় বা লিপিড জাতীয় হরমোনগুলো সাধারণত এই জিনের ওপর তাদের টার্গেট অংশটা ভাবে ওরা ক্রিয়া করে। তাহলে এই দুটো অংশ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোষীয় সাইক্লিকের ক্রিয়া আর একটা জিন ঘটিত ক্রিয়া ব্যাপারটা। নেক্সট দেখো, এবার তাহলে এবার আমরা চলে আসি অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের কিছু স্বল্প এবং অধিক ক্রিয়া এবং সংশ্লিষ্ট রোগ সমূহ। আমি আগেই বলেছি হরমোনগুলো নির্দিষ্ট অনুপাতেই ক্ষরিত হতে হবে। কম ক্ষরণ হলেও প্রবলেম, বেশি ক্ষরণ হলেও প্রবলেম। তাহলে পিটুইটারির অনিয়মিত ক্ষরণের ফলে উৎপন্ন রোগ দেখিনি, এগুলো আমাদের কি কি আছে। প্রথম যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে ডুয়ারফিজম বা বামনত্ব। কি নাম বলছি আমি, ডুয়ারফিজম বা বামনত্ব। কেন হয় সেটা আগে শোনো। শিশু অবস্থায় পিটুইটারি গ্রন্থি থেকে এসটিএইচ এর হরমোন কম ক্ষরণ হলে, তোমাকে যদি আমি টিকা লিখতে বলি তোমরা ঠিক এইভাবে লিখবে, রোগের কারণ আর একটা হচ্ছে রোগের লক্ষণ, ঠিক পয়েন্টগুলো এইভাবে মেনশন থাকবে। শিশুর কম দেহ বৃদ্ধি, দেহের উচ্চতা 3 ফুটের মধ্যে থাকে, মেদবহুল হয় দেহ। এটা হচ্ছে মানে হাইটটা খুব শর্ট হয় আর কি, ডুয়ারফিজম বা বামনত্বের ক্ষেত্রে। আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়া। অ্যাক্রোমিয়া কারণ কি, কেন হয়। এরা দেহবৃদ্ধির শেষ পর্যায়ে মানে যখন 18 থেকে 22 বছর এই বৃদ্ধির সময় যদি পোষক হরমোন এসটিএইচ এর কম ক্ষরণ হয় তখন অ্যাক্রোমিয়া জাতীয় রোগ হয়। কি সিমটমস বা কি তোমার লক্ষণ, স্বাভাবিক দেহ বুদ্ধি এবং বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকলেও হাত পা এবং মুখমণ্ডল গঠনের বৃদ্ধি এখানে ব্যাহত হয়। জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব, এটা শিশু অবস্থায় পিটুইটারি গ্রন্থি থেকে যেটা এসটিএইচ হরমোন বা সোমাট্রপিক হরমোন, সেই হরমোনটা বেশি ক্ষরিত হয়। তখন কি হয়, মানবদেহের অত্যাধিক বৃদ্ধি ঘটে, দেহের উচ্চতা 7 থেকে 8 ফুটের মতো হয়ে যায়। তখন এটাকে আমরা জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব বলবো। এবার আমি অ্যাক্রোম্যাগালি বলে আর একটা রোগের কথা বলি। এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের হয়। পিটুইটারি গ্রন্থি থেকে এসটিএইচ এর ক্ষরণ প্রাপ্তবয়স্কদের বেশি হয়, বাচ্চাদের। কি লক্ষণ, হাত পা বা নিমচোয়াল বা মেরুদণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। এবার আমি তোমাকে বলবো ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ এর কম ক্ষরণ হলে, এডিএইচ এর কম ক্ষরণ হলে তাহলে কি রোগ হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। এটা কোশ্চেন আসে খুব। অত্যাধিক তরল মূত্র নির্গত হয় এবং অতিরিক্ত তৃষ্ণার উদ্ভব হয় এবং অধিক পরিমাণ জল পান করতে হয় এর জন্য। এগুলো হচ্ছে এই রোগের কয়েকটি লক্ষণ। এবার আমরা যার সম্পর্কে পড়বো গ্রেভিস রোগ বলে এটাকে, গ্রেভের রোগও বলে। কেন হয়, থাইরয়েড গ্রন্থি থেকে অধিক ক্ষরণের জন্য, থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হচ্ছে, সেজন্য গলগণ্ড রোগও বলে এটাকে। গলগণ্ড মানে কি, ওই গলাটা ফুলে যায়, এর দিকে প্রসারিত হয়। এটাকে আবার কি বলে জানো তো, এক্স অপথ্যালমিক গয়টার, সিম্পল গয়টার নয় কিন্তু এটা।
বিএমআর বা দেহোত্তাপের বৃদ্ধি হয়, দেহের ওজন হ্রাস পায়, অস্থিরতা এবং স্নায়বিক দুর্বলতা আমরা দেখি এই গ্রেভিস রোগের ক্ষেত্রে। আর যদি ক্রিটিনিজম, এবার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় এবং সেটা যদি শিশুদের হয় তখন ক্রিটিনিজম বলে রোগটা হয়। এই রোগে কি হয়? বিকৃত দাঁত বা অস্থির গঠন হয়, হ্যাঁ, ফোলা এবং খসখসে ওদের ত্বক হয়, এগুলো ওদের বৈশিষ্ট্য। তাহলে একদম প্রত্যেকটা টিকা হিসাবে এইভাবে মনে রাখবে। আর এইগুলো না সব আমাকে একদম টিকা হিসাবে আমাকে খাতায় নোট করে আলাদা কোশ্চেন অ্যান্সার করেও পাঠাবে। তো মিক্সিডিমা এই রোগটা কেন হয়? বড়দের, এটা কিন্তু বাচ্চাদের নয়, বড়দের থাইরয়েড হরমোনের কম ক্ষরণের জন্য এখানে দেহত্বক মোটা হয়ে খসখসে হয়ে যায়, লোমবিহীন মোলা হয়, এটা হচ্ছে মিক্সিডিমা রোগের জন্য। দেখো হরমোনগুলো তাহলে কতটা ইম্পর্টেন্ট, একটু বেশি একটু কম ক্ষরণ হলেই কিন্তু প্রবলেম দেখা যাবে, নির্দিষ্ট অনুপাতেই আমাদের এটা ক্ষরিত হতে হবে। তাহলে সরল গলগণ্ড বা সিম্পল গয়টার যেটা আমি তোমায় বলছিলাম, এটা সাধারণত আয়োডিনের অভাবে হয়। আয়োডিনের যদি না খাই আমরা, তাহলে থাইরক্সিন হরমোনের উৎপাদনও কম হয়। মানে টিএসএইচ আর কার্যকারিতাটা ভালোভাবে করতে পারে না, ও বেশি ক্ষরিত হয় শুধুমাত্র। এখানে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, সামনের দিকে ঝুঁকে পড়ার মতো লক্ষণ দেখা যায়, মানে এই থাইরয়েড গ্রন্থিটাই এত বড় হয়ে যায় আর কি। এটা হচ্ছে সরল গলগণ্ড বা সিম্পল গয়টার। ইনসুলিন হরমোন, এই ইনসুলিন হরমোন যদি আমাদের কম ক্ষরিত হয় তাহলে যে রোগটা হয় তার নাম ডায়াবেটিস মেলিটাস। তাহলে এই ডায়াবেটিস মেলিটাস কেন হয় সেটা ভালো করে শোনো। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে, কখন বৃদ্ধি পাবে? যখন ইনসুলিনের কম সিক্রেশন হচ্ছে, মূত্রের মাধ্যমে গ্লুকোজ যুক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারছো গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো কাজে লাগছে না, শক্তি তৈরি হচ্ছে না। উইকনেস থাকবে, বহুমূত্র রোগও বলে এটাকে, অত্যাধিক মূত্র এক্সিট আউট যায় রক্তে, কিটোন বোধি বডির উপস্থিতিও আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, তুমি ইনসিপিটাস বলছি না কিন্তু, ডায়াবেটিস মেলিটাসের কথা বলছি। আর ডায়াবেটিস তোমার ডায়াবেটিস যে মেলিটাস এটারও আবার প্রকারভেদ হয়, জানো তো? এটা জেনে রাখো তো একটুখানি, এটা তোমাদের কাজে লাগবে। ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, ইনসুলিন অনির্ভর, ইনসুলিন ছাড়াও ডায়াবেটিস, মানে এরকম হচ্ছে আর কি। 40 বছরের বেশি বয়সে এইটা দেখা যায়, এটা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস। তাহলে এটা একটুখানি আইডিয়া রেখো। এবার অ্যাড্রিনাল গ্রন্থির অনিয়মিত ক্ষরণের ফলে যে রোগটা হয় অ্যাডিশনের ডিজিজ। কেন হয়? ওই অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকোকর্টিকয়েডের কম ক্ষরণের জন্য কি হয়, দেহলতা, এইসব লক্ষ্যগুলো অ্যাডিশন রোগের জন্য হয়। তোমার তাহলে টিকা লেখো অ্যাডিশন রোগ বললে তোমরা এইভাবে কারণ এবং লক্ষণটা খাতায় লিখবে। এরপর কুশিং সিনড্রোম, প্রত্যেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, কুশিং সিনড্রোম তো স্টার দিয়ে রাখো। এসিটিএইচ অ্যাড্রিনোকর্টেক্স থেকে অধিক গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরিত হয়, এর ফলে মুখমণ্ডল বা গ্রীবা বা পেটে অধিক ফ্যাটের সঞ্চয় হয়, আর জনন ক্ষমতা হ্রাস পায়, অস্থির যে অস্থিগুলো একটু শীর্ণ মানে সরু সরু হয়ে যায় আর কি। এগুলো হচ্ছে কুশিং সিনড্রোমের জন্য হয়ে থাকে। আর একটা হচ্ছে অ্যাড্রিনোজেনিটাল সিনড্রোম, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যৌন স্টেরয়েড হরমোনের অতিক্ষরণ হলে এটা আমরা দেখতে পাই। এখানে কি দেখবো? ভ্রূণ অবস্থায় বা নপুংসক হওয়ার সম্ভাবনা, মানে তাদের মানে সেক্সুয়াল যে স্পারমেটোজেনেসিস বা উজেনেসিস মানে ওভাম প্রোডাকশন সেগুলো ঠিকঠাক হয় না। শৈশবে জননাঙ্গের অধিক বৃদ্ধি হয়, এরকম দেখতে পাই আমরা। প্রাপ্তবয়স্কের বিপরীত যৌন সত্তা, মানে মেল হলে তার মধ্যে ফিমেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স ডেভেলপমেন্ট হয়। এই তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যৌন স্টেরয়েড হরমোন খরিত বেশি মাত্রায় হলে, মানে সে পুরুষ কিন্তু তার মধ্যে ভাবো ফিমেল সেক্সুয়াল যে হরমোন বেশি খরিত হয়েছে, তাহলে ফিমেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় অনেক সময়। আর একটা হচ্ছে তোমার ক্রোমোসাইটোমাস, এই রোগটা একটুখানি জেনে রাখো, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি। অ্যাড্রিনালিনের যে মেডুলাতে টিউমারের ফলে অতিক্ষরণ হয়, রক্তচাপ বৃদ্ধি পায়, মাথা ধরা, হৃৎপিণ্ডে ব্যথা, স্নায়ু দুর্বলতা বা অস্থিরতা বা মধুমেহের মতো রোগ কিন্তু দেখা যায় এই তোমার রোগটার জন্য, রাইট? তাহলে এরপর আমরা প্যারাথাইরয়েড গ্রন্থির একটা অনিয়মিত ক্ষরণের ফলে একটা রোগের কথা বলি, সেটা হচ্ছে টিটেনি। কেন হয়? ওই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কম প্যারোথর্মোন ক্ষরণের জন্য। আর পেশির আক্ষেপণ, মানে পেশিটা অবক্ষেপণ হয়, মানে পেশিটা ঠিকমতো কাজ করে না আর কি। খিঁচুনি তার মানে সেই এরকম মুভমেন্ট হয়, যেটাকে আমরা পেশির প্রবলেম বলতে পারো, এটা প্যারাথাইরয়েড হরমোনের কম ক্ষরণের জন্য। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো এই চ্যাপ্টারটা আমি বললাম। তোমরা ঠিক এইভাবে না একটু পড়বে, যাতে আর এইভাবে খাতায় নোট করো। আর আমি মেইন যে কোশ্চেনগুলো লাস্টের যে রোগগুলোর কথা বললাম, ওগুলো কিন্তু তোমাদের টিকা হিসাবে ভালো কোশ্চেন আসে। সেই জন্য ঠিক আমি যেরকম বলেছি ওইটুকুনি পড়ো, ফুল মার্কস পেয়ে যাবে, কিন্তু এতখানি তোমায় লিখতেই হবে। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকে আমাদের এই চ্যাপ্টারটা। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা